শুভেচ্ছা এবং স্বাগতম। সানরাইজ টু সানসেট, ইটস এ জার্নি। ডেফিনেটলি উই আর ইন এ জার্নি, এবং আমাদের এই জার্নি কে কোথায় আছি আমরা জানি না, বাট বরং করুণাময়ের কাছে আমাদের প্রার্থনা যে আমরা প্রত্যেকেই যাতে আমরা এই জার্নিটা সুন্দরভাবে শেষ করতে পারি, সে কামনা আমরা প্রত্যেকেই করি। সহপাঠী বন্ধুরা, আমার সন্ধ্যার আকাশে সকালের সূর্যকে দেখার প্রত্যাশায় তোমাদেরকে স্বাগত। আজকের এই দিনটার জন্য আমরা অনেক দিনই প্রতীক্ষা করেছি। আমাদের বন্ধু ওই যে বিবি শাহিন প্রায়ই বলেছে, আপনি তুমি যে খাওয়াইতে চাইলে সেটা খাওয়াচ্ছ না কেন? 3 বছর পরে অনেক মজা পাইছি, কথা দিতে পারি না। 3 বছর পরে আমি জানি না আল্লাহর কথা কোনো একটা ইচ্ছা ছিল যে দেরির পিছনে কারণ, আমি জানি না, হয়তো কোনো কারণে এই দিনটা ছিল। আজকে আমরা সেই দিনটা পেয়েছি। সবচেয়ে বেশি খুশি হয়েছি যে নাবি বলেছে, দেখি যে আমার কি মানে আরিফ বলেছে যে তোমরা যে এই কষ্ট করে এই বন্ধের দিনে সপ্তাহে একটা দিন তোমরা স্যাক্রিফাইস করে আসছো, সত্যি আবেগ আপ্লুত। এটা ঋণ আমি শোধ করতে পারবো না। পৃথিবীতে মানুষ না ফুটপ্রিন্ট রেখে যেতে চায়, এটাই নিয়ম প্রত্যেকেই। মানে মৃত্যুর পরে মানুষ তাকে কিছুদিন স্মরণ করো, এটাই প্রত্যেকে চায়, এটাই হিউম্যান নেচার। এই জন্য মানুষ কাজ করে, মানুষ পড়াশোনা করে, সংসার করে, বাচ্চা জন্ম দেয়, এবং এই জন্যই মানুষ কাজ করে। এইটা 1938-এর একটা ছবি। এরা সবাই ব্রিটিশ আর্মির পার্সোনাল, এবং একজন পাকিস্তানি, একজন ইন্ডিয়ান, একজন বাংলাদেশি। বাংলাদেশি এই ভদ্রলোক আমার আব্বা, উনি ব্রিটিশ আর্মির একজন অফিসার ছিলেন। ওনার ফুটপ্রিন্ট হিসাবে আমি আজকে এখানে কথা বলছি, এবং আমাদের ফুটপ্রিন্ট হিসাবে এই যে আমার বড় সন্তান, সে ডাক্তার, তার ওয়াইফ ডাক্তার, তার 2 সন্তান, ছোট সন্তান, তারা দুইজনই অস্ট্রিয়ান সিটিজেন, তাদের সন্তান, তারা আমাদের ফুটপ্রিন্ট হিসাবে এই পৃথিবীতে কাজ করবে। এবং আমাদের প্রত্যেকের গল্পটাই এক। এই গল্পটা কিন্তু সবার জন্যই এক। আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। এখন যদি আমরা বলি আদ্দিন অ্যাট এ গ্ল্যান্স, যে প্রতিষ্ঠানে আমি আছি, একটু কথা তো বলতেই হয়। এই ইতিহাস 45 ইয়ার্সের ইতিহাস। ওইখানে একটা যশোরের 1980 সনে একটা এতিমখানা থেকে আদ্দিনের জন্ম। সেখান থেকে নেক্সট সংযোজন হলো এই আদ্দিন সকিনা ওমেন্স মেডিকেল কলেজ, 1000 বেডের একটা হসপিটাল। এটাই হলো আদ্দিনের লেটেস্ট সংযোজন। এই যাত্রাটা কিন্তু খুব সহজ ছিল না। ওই কুড়েঘর থেকে আসছে, এরপরে এরকম একটা ঘর করছে, এরপরে এরকম ঘর। এখন আদ্দিন 5 স্টার স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে, এবং এই পায়ে হেঁটে যাত্রা শুরু করেছিল, তারপরে বাইসাইকেল, তারপরে অ্যাম্বুলেন্স, এখন এয়ার অ্যাম্বুলেন্স। এই মাসেই 11ই মার্চ এই এয়ার অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে। সেটা খুলনা ডিভিশনে চালু আছে। বাংলাদেশের প্রথম এয়ার অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস ফর ইমার্জেন্সি পেশেন্ট, সেটা খুলনা ডিভিশনে চালু আছে। এই ডাক্তার শেখ মহিউদ্দিন, উনি ডাক্তার, উনি আমাদেরও 2 বছর পরে MBBS পাস করেছে, যদিও আমাদের সমসাময়িক। BSc পাস করে বরিশালতে ডাক্তার হয়েছে। এই আদ্দিন প্রতিষ্ঠা করার জন্য এইরকমভাবে মাটি মাথায় করে নিয়ে বহন করে আমার সামনে দেখেছি আমি তাকে। এটার পরিশ্রমের সাক্ষী আমি নিজে। আমাদের শিক্ষক মুখলিসুর রহমান স্যারের হাত ধরেই আদ্দিনের যাত্রা শুরু যশোরের এইখানে, এই 1980 সনে। এখানে প্রায়ত আমাদের জাতীয় অধ্যাপক MR খান স্যারও ওই অনুষ্ঠানে ছিলেন। এই যখন আদ্দিনের অবস্থা, তখন আমার সাথে আদ্দিনের দেখা হয়। আমি তখন যশোরের সদ্য পাশ করা FCPS সার্জন 87। আমার প্রচণ্ড ব্যস্ততা। আমার একটা ক্লিনিক, ওই ক্লিনিকে সকাল সন্ধ্যা আমি কাজ করি। এই তোমাদের বান্ধবী মীরা আমার সাথে, আমি সার্জন, ও আমার অ্যাসিস্ট্যান্ট। ছোট্ট একটা বাচ্চা, সেই ইথার ঢাইলে দিই, ওই অজ্ঞান করে। ওই সময় মহিউদ্দিন সাহেব এসে বলে যে, ভাই আমার একটা হাসপাতাল আদ্দিন করব, অপারেশন করতে চাই, আমরা কোনো পয়সা নিব না, আপনি ফ্রি অপারেশন করে দিবেন। আমি বললাম বুঝাক না বুঝা, আমি বললাম আমি করে দিব। সেই যে যাত্রা শুরু, আজ থেকে ওখানে আসি, এই কাজটা আমি করছি। ফার্স্ট অপারেশন আমার হাত দিয়ে আদ্দিনের হয়েছিল বলেই বোধহয় আজকে আমি এখানে। বাংলাদেশের 10% লোক পৃথিবীর যে কোনো চিকিৎসা নিতে পারে, আর বাকি 10% সরকারি হাসপাতালের ফ্লোরে পড়ে থাকে। 80% লোকের ভালো কোনো জায়গায় যাওয়া নাই। এই চিন্তা করে আদ্দিন তার কাজটা শুরু করে। হাসপাতাল, মেডিকেল কলেজের জন্য কি লাগে? একটা রোগীর চিকিৎসার জন্য হাসপাতাল লাগে, ডাক্তার লাগে, নার্স লাগে, প্যারামেডিক্স লাগে, ওষুধ লাগে। এই চিন্তা করেই আজকে দেখো আদ্দিনের 4টে মেডিকেল কলেজ। এই 4টে মেডিকেল কলেজ থেকে আজ পর্যন্ত 1650 জন ডাক্তার হয়েছে, দেশি এবং বিদেশি। এখনও বিদেশে প্রায় 250 ডাক্তার কাজ করে, এবং তারা খুব ভালো পজিশনে আছে।
9টা হাসপাতাল এই বাংলাদেশে আদ্দিনের, এবং প্রতিদিন কমপক্ষে 4000 ডাক্তার আউটডোরে রুগীদের সার্ভিস দিয়ে থাকে। 4000 রুগী আউটডোরে তারা সার্ভিস নেয় এই 9টা হাসপাতাল থেকে প্রতিদিন। এবং এই একটা এনআইসিইউ বাংলাদেশে খুব ভালো গড়ে ওঠে নাই। এই মগবাজারে একই ছাদের নিচে 101টা বেডের এনআইসি ইউনিট চালু আছে। যদি তোমরা কেউ দেখতে চাও, আছে কিন্তু এই ইউনিটটা দেখে যেতে পারো। একটা ইউনিক সার্ভিস এই হাসপাতালে চালু আছে। হাসপাতাল ফ্যাসিলিটিসের প্রত্যেকটা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টা ওষুধের ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস, 100 অ্যাম্বুলেন্স আছে, সব হাসপাতালে এই সার্ভিসটা দিয়ে থাকে। লেটেস্ট টেকনোলজি হলো ফ্লোরে অ্যাপক্সি এবং ওয়ালে গ্লাস, এইটা আদ্দিন মেনটেন করে। এই ডায়ালাইসিস ইউনিট সবচেয়ে কম পয়সায় বাংলাদেশে আদ্দিনের 2টা হাসপাতালে চালু আছে, একটা মগবাজার আর একটা হলো খুলনা। এই রেটটা হলো 1300 টাকা ইউজুয়াল, এবং একদম হতদরিদ্র মাত্র 250 টাকা, যার কিচ্ছু নাই, মাত্র 250 টাকা। এই যে আইসিইউ তুলনামূলকভাবে সবচেয়ে কম পয়সায় এই আদ্দিন সার্ভিস দিয়ে থাকে। ক্যাথল্যাব খুলনাতে আমাদের খুব ভালোভাবে চালু আছে, যশোরে চালু আছে। আমাদের এই আদ্দিনে আমরা শুধু ইন্টেনসিভ কেয়ার ইউনিট হিসেবে শুধু আমাদের কার্ডিয়াক কেয়ার ইউনিট আছে, কিন্তু ওই ক্যাথল্যাব এখনও চালু করতে পারি নাই। আয়ের অপারেশন ক্যাটারাক্ট, এটা একটা বিপ্লব আদ্দিন করেছে। বছরে 20,000, এ পর্যন্ত 1,37,000 ফ্রি ক্যাটারাক্ট অপারেশন আদ্দিন করে দিয়েছে। এবং এই মোবাইল হাসপাতাল শুধু আদ্দিনেরই আছে, যেটা বিভিন্ন জায়গায় গিয়ে করে থাকে। ফুড কেয়ার খুব ভালো করে আদ্দিন, প্রতিটা হাসপাতালে তাদের নিজস্ব ফুড সার্ভিস আছে। নার্সিং ইনস্টিটিউট আছে 4টা তাদের, স্কুল আছে 2টা, এবং স্কুলের রেজাল্ট খুব ভালো। এবং এই যেখানে দাঁড়িয়ে আছি 2010 সালে এই ফাউন্ডেশন এখানে দেওয়া। এই হাসপাতালের কতগুলো গ্যালারি আছে। আকবর স্যারের ছবি দেখছে? আকবর স্যারের একটা ছেলে ইউরোলজিস্ট, ওনাকে ট্রেনিং দেওয়ার জন্য আমার এখানে নিয়ে আসছে। আইসা যখন গ্যালারিগুলো দেখছে আমাকে বলে, আফিক এই গ্যালারির জন্য ওনারা কত টাকা দিছে? আমি বললাম যে একজনে 1 টাকাও দেয় নাই। উনি বললেন তাই? বলে হ্যাঁ। বলে মহিউদ্দিন সাহেব আমি একটু দেখবো এই কাজ উনি কেমনে করে। আমি মহিউদ্দিন সাহেব টেলিফোন করলাম, উনি বিদেশি একটা লোকের সাথে কথা বলছিল। আমি বললাম যে জেনারেল সাহেব তো আপনার সাথে কথা বলতে চাই, বলে নিয়ে আসেন। 2 মিনিট উনি ওর সাথে কথা বলতেছিল। সুতরাং এই কাজগুলো খুব সহজ না। হোয়াট আদ্দিন হ্যাজ গিভেন মি, এটা ইম্পর্টেন্ট। আমি কেন আদ্দিনের সাথে এই অবস্থায় পড়ে আছি? বলতে গেলে পড়ে আছি। সাপে যাকে কাটে সেই জানে এর বিষ কীরকম। ক্ষুধার যন্ত্রণা সেই জানে যে ক্ষুধায় কষ্ট করে, তাছাড়া বলা যায় না। এটা অনুভবের বিষয়। আদ্দিন আমাকে কী দিচ্ছে আমি মুখে বলতে পারবো না, এটা শুধু ফিল করার বিষয়। সুবিধা বঞ্চিত মানুষগুলোকে কাছে গিয়ে দেখার, হ্যাঁ না ঠিক আছে, যে কোনো কারণেই হোক এই সুবিধা বঞ্চিত মানুষগুলোকে কাছে থেকে দেখার সুযোগ আদ্দিন আমাকে করে দিয়েছে। এবং এখানে গিয়ে আমি যে আনন্দটা পেয়েছি সেটা আমি মুখে বলে পারবো না। দেখবা পৃথিবীতে 2 ধরনের লোক আছে। তুমি যদি উপরে উঠতে চাও, কেউ তোমাকে টেনে ধরবে, আর কিছু লোক তোমাকে ঠেলে উপরে দিবে। আমি আদ্দিনে এসে দেখেছি যে আমাকে নিচে কেউ নামায়নি, আমাকে ঠেলে উপরে দেওয়ার চেষ্টা করেছে। এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলি, সাধারণত কোনো জায়গায় যদি মানুষকে কেউ ভেন্টিলেট হইতে দেয় না, এই মাসে এই আদ্দিনের একটা প্রোগ্রাম ছিল, বাংলাদেশ এবং সৌদি আরবের চেম্বার অফ কমার্সের একটা হাই পাওয়ার্ড মিটিং। ওই মিটিংয়ে শেখ মহিউদ্দিন সাহেবের যাওয়ার কথা। আমি জানি না কোথায় মিটিং, এই শেরাটন বনানীতে। 2 ঘন্টা আমাকে আগে বলে মহিউদ্দিন সাহেব, ভাই একটু মিটিং অ্যাটেন্ড করে আসেন, আমি যেতে পারবো না, আপনি জানেন। আমি কিচ্ছু জানি না। বললে আদ্দিন সম্বন্ধে কিছু যদি বলতে হয় আমার পরে আপনি ছাড়া এটা কেউ বলতে পারবে না, আপনি যান, ওইখানে কার্ডিওলজিস্ট আসবে, ইউ রিপ্রেজেন্ট আদ্দিন। আলহামদুলিল্লাহ, এই কারণেই এইসব জিনিস আদ্দিন আমাকে দিয়েছে, এই জন্যে আমি আদ্দিনের সাথে আছি। আর একটা কি দিয়েছে, একটা ঠিকানা আমাকে দিয়েছে, যে এখানে আসলে আমাকে পাওয়া যায়। এটা আমার একটা বিরাট পাওনা। আর একটা কি দিয়েছে, যার কোনো মূল্য হয় না। এই আদ্দিনের বাংলাদেশের সবচেয়ে বড় একটা ক্যাম্পাস হলো যশোরের এই হসপিটাল, 100 একর জায়গা, ওখানে এই বিল্ডিং। যশোরে যেহেতু আদ্দিন অপারেশন শুরু করেছিল, ওই হাসপাতালের সার্জিক্যাল ইউনিটের যে ওয়ার্ড, ওই ওয়ার্ডের নামকরণ হইল ডাক্তার আফিক জেনারেল সার্জারি ওয়ার্ড। এটা আমার নামে করা। আমি মরে গেলেও যতদিন এই হাসপাতাল থাকবে ততদিন এই
ওয়ার্ড থাকবে ততদিন আমার নামটা থাকবে, এই রিটার্ন আমি দিতে পারবো না। সুতরাং এই জন্যে হয়তো আমি বলছি যে আদ্দিন আমাকে কী দিয়েছে, রিটার্ন আমি দিতে পারবো না। আরেকটা জিনিস দিয়েছে, স্বপ্ন বাস্তবায়নের একটা বিরাট ক্ষেত্র তৈরি করে দিয়েছে। আমার বাবা প্রস্টেটে ভুগছে, যার জন্য আমি ইউরোলজিস্ট। এই আদ্দিন আমাকে ফ্রি প্রস্টেট করার সুযোগ করে দিয়েছে, যার জন্য আমি আজকে তোমাদের দোয়ায়, তোমরা জানো তো আমি গোল্ড মেডেল পাইছি এই একই কারণে। এত প্রস্টেট বাংলাদেশে কেউ করার সুযোগ পায় নাই। কেন পায় নাই? যে এই কাজটা এখনও এই বাংলাদেশে এত কম পয়সা কেউ করে না, এবং এই সুযোগটা আদ্দিন আমাকে দিয়েছে, এই জন্য আমি আদ্দিনে আছি। এই ফ্রি প্রস্টেট এখন আমি করি, বাংলাদেশে এই কাজটা সুযোগ আমার আছে। আরেকটা কাজ আমি করি, যেটা ললিও নিশ্চয়ই জানে, প্লেসেন্টা পার্কিটা প্রতিদিন এখানে কমপক্ষে 50টা সিজারিয়ান সেকশন হয়, এর মধ্যে প্লেসেন্টা পার্কিটা কেস প্রচুর থাকে, এইটা আমাকে করতে হয়। এই সুযোগ বাংলাদেশের কোনো ইউরোলজিস্ট এরকমভাবে পায় না। এবং যদি আমরা এটাকে স্টাডি করি, দেখা যাবে আমি কাজ করছি পৃথিবীতে একই সেন্টারে এতগুলো প্লেসেন্টা পার্কিটা কেস আছে কি না, এটা আমাকে খুঁজে দেখতে হবে। আমি এখন দুইটা কাজ করি, একটা হলো আমার প্রস্টেট, আর একটা হলো এই ইমার্জেন্সি প্লেসেন্টা পার্কিটা কেস। প্লেসেন্টা পার্কিটা কেস এটা গাইনোকোলজিস্টরা বুঝে, প্লেসেন্টা যখন ইউরিনারি ব্লাডারের ভিতরে ঢুকে যায়, তখন ওই রোগীকে সেভ করার জন্য ইউরোলজিস্ট ছাড়া ওইটা একটু ডিফিকাল্ট কেস। আমি এখানে আর কিছুই বলতে চাই না, আমি শুধু তোমাদেরকে বলতে চাই যে তোমরা যে এখানে আসছো, আমাকে যে তোমরা এই সুযোগটা দিছ, এই জন্য আমি অত্যন্ত অত্যন্ত আবেগ আপ্লুত। আমি শেষ করার আগে, আমার হাতে সময় বোধহয় বেশি নিয়ে ফেলছি, আমার বন্ধু আরিফ বোধহয় খুব কড়াকড়ি করে যে বেশি সময় নিও না, তারপরেও আমি দুঃখিত যদি সময় বেশি নিয়ে থাকি। শেষ করার আগে তোমাদেরকে আরেকটু বলতে চাই, আমি তো একটু আমি বলি কি, মানুষ 4 রকম, কেউ ফুল পাগল, কেউ হাফ পাগল, কেউ কোয়ার্টার পাগল, কেউ বলে তারা নর্মাল, তারাও পাগল। তা আমি নিশ্চয়ই কোনো এক গ্রুপে আছি। তো লেখা আমার একটা 2-1টা লাইন কবিতা লিখি, আজকে সকালে আমি কয়েকটা লাইন লিখেছি। ওই যে বললাম যে দেরি কেন হয়েছে, দেরির কারণ হিসাবে আমার মনে হয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার বাবা যখন ওই যে প্রস্টেট নিয়ে ভর্তি হয় না, ময়মনসিংহ মেডিকেল কলেজে 1981 সনে, ওই আমাদের কেবিনে, ওই কেবিনেই মীরাকে দেখে। মীরাকে দেখার পরে তার ছেলের বউ বানানোর জন্য রাজি হয়। তারপরে আমরা 3 ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়। তারপরে আমাদের 42 বছর পরে, আমাদের হানিমুন হয় নাই, ওই সময় হানিমুনে যাওয়ার সুযোগ হয় নাই, 42 বছর পরে আমরা কয়েকদিন আগে ঘুরে আসছি। যাই হোক, আজকে আমি কয়েকটা লাইন বলতে চাই, কয়েকটা লাইন বলতে চাই। আজকে কিন্তু 13ই ফেব্রুয়ারি না, তারপরও আমি কবিতাটা লিখছি 2 মিনিট। তুমি আসবে বলেই 3রা ফেব্রুয়ারি ফিরে এসেছে 22শে আগস্ট হয়ে, রাঙিয়ে দিয়েছে আমাদের ভুবন হাসি আনন্দের সুবাস দিয়ে। বেঁচে থাক প্রেম, বেঁচে থাক ভালোবাসা, ফিরে পাক তার আসল রূপ, কেটে যাক সব অসত্য অপবাদ, মানুষের করা নানাবিধ রূপ। হাতে হাত রেখে বাকিটা জীবন কেটে যাক একসাথে, বন্ধুদের সনে হয় যেন দেখা এমনিভাবে নানা অজুহাতে। এটুকুই আমার শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।